সতর্ক হওয়ার কথা, কিন্তু সেই কাজটা আরো অবহেলিত ভাবে হয়। এমনটা যাতে আপনাদের ক্ষেত্রে না হয়। আজকে এক্সেলের দ্বিতীয় ক্লাস। এক্সেলের দ্বিতীয় দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমাদের ইলেকট্রিসিটি, চতুর্থ ক্লাসে রেজাল্ট শিট, পঞ্চম ক্লাসে আমাদের এক্সেল প্রোগ্রাম শেষ হবে। তার মানে হলো আপনাদের ক্লাস আরো সাত আটটা, আরো পাঁচটা, তিনটা, সব মিলে আরো 10টা ক্লাস সর্বনিম্ন করতে হবে। সর্বনিম্ন আর কয়টা ক্লাস করতে হবে? 10টা দশ। 10টা ক্লাস। সময় আছে কয়দিন? 8 দিন, 7 দিন 8 দিন আছে। আজকে কয় রোজা? আজকে টেস্টটা হয়ে গেছে। চেষ্টা হয়ে গেছে। তাহলে আজকে আমাদের দেশে 24 যদি আমাদের দেশে 31 তারিখে আপনার হয়, কি বলে এটাকে, ঈদ হয়, তাহলে আমরা পাচ্ছি 25, 26, 27, 29। 5 দিন। এখানে আমরা পাচ্ছি হলো 4 দিন। এর একটা ক্লাস তো ঈদের আগেই আমরা এক্সেল প্রোগ্রামটা শেষ করে ফেলবো, কি বলেন? ইনশাআল্লাহ। প্রয়োজনে শুক্রবার একটা ক্লাস নিব জোর করে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। জোর করে বৃহস্পতিবারে শুক্রবার জোর যদি করে কারো থাকে বা জোর। কোনো সদস্যের এদিন ইনশাল্লাহ। আবার সমস্যা হতে পারে নাকি? সবাই পারবেন না? পারবো স্যার। ইনশাল্লাহ। স্যার, শুক্রবারে পারবো, বৃহস্পতিবার একটু কষ্ট হয়ে যাবে। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার তো আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, কারণ আমার তো অফিস আছে। শুক্রবার জুমার পর ইনশাল্লাহ 2:30 থেকে অথবা 3টা থেকে 4টা বা 4:30। স্যার আপনি জি। 5 দিন কোর্স শেষ করে দিবেন? না, এদের এই যাবে হলো বন্ধ থাকবে হলো 30 তারিখ থেকে 5 তারিখ। 30 তারিখ থেকে 5 তারিখ। 4 তারিখ পর্যন্ত আর কি। 5 তারিখে 5, 6, 7 আপনাদের ক্লাস শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এদের পরে আরো 3-4টা ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। জি। ইন্টারনেট আছে, মেইল আছে, মেইল কিভাবে তৈরি করতে হয় সেটা আছে, তারপরে গুগল ড্রাইভ আছে, তারপরে ইন্টারনেটের আরো অনেক ধরনের কাজগুলো আছে। আচ্ছা এরপর ঠিক আছে, সমস্যা নাই, এমনি জিজ্ঞাসা করতেছি আর কি। অপারেটিং আছে। মোটামুটি হাত- হাতে কাজ করার মতো যা যা প্রয়োজন সেগুলোর কমপক্ষে একটা ধারণা বা বেসিক ধারণা থাকা উচিত সবার। আজকে আমরা পরপর 3টা প্রজেক্ট শিখবো। কয়টা প্রজেক্ট? 3টা। 3টা প্রজেক্ট। নাম্বার 1, স্যালারি শিট 1। নাম্বার 2, স্যালারি শিট 2। নাম্বার 3, স্যালারি শিট 3। তার ওস্তাদ মানে জি, গতদিন একটু বাকি ছিল না ওস্তাদ জি? জি। গতদিন একটু বাকি ছিল না? আচ্ছা, গত ক্লাস আজকে আবার ধরে দিব। গত ক্লাস আমরা যোগ করার সময় আমাদের নেটটা সমস্যা হয়ে গেছিল, জি জি। চলে গেছে। এটা আজকে ক্লাসের মধ্যে আসতেছে, কোনো সমস্যা নেই। এই স্যালারি শিট 1, 2, 3 3টা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। একটা থেকে একটা অ্যাডভান্স, আরেকটা থেকে আরেকটা অ্যাডভান্স। অ্যাডভান্সে বুঝতে পারছেন, মানে এটা হলো আমার বেসিক একটা স্যালারি। এর থেকে আরেকটু আপডেট বা অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট 2। আরেকটু অ্যাডভান্স লেভেলে হলো স্যালারি শিট 3। তিনটাই হলো স্যালারি শিট। স্যালারি শিট কাকে বলে? স্যালারি শিট বলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের যে স্টাফদের বেতন স্যালারি পাঠানো। গুলো দেওয়া হয়, সেই স্যালারি গুলো সকল স্টাফদের পাওনা দেনা একটা শিট আকারে, একটা লিস্ট আকারে একজন অ্যাকাউন্ট অপারেটর তৈরি করে দিতে হয়। আপনি যখন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে জব করবেন, অথবা আপনি যখন আপনার প্রতিষ্ঠানের এই হিসাবগুলো
সংরক্ষণ করবেন, তখন আপনার এই সিস্টেম গুলোতে আপনাকে স্যালারি শিট ফরম্যাটটা বা স্যালারি শিটটা তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? জি তাহলে এই কিভাবে স্যালারি শিট তৈরি করবেন? কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এমন যেগুলোতে কোম্পানি শুধু দেয়, নেয় না। কি করে? কোম্পানি শুধু দেয়, নেয় না। আবার কোন কোন প্রতিষ্ঠান আছে কোম্পানি দেয় স্টাফদেরকে, প্লাস স্টাফদের বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে রেখে দেয়। কি জন্য কেটে রেখে দেয়? আপনার চাকরির শেষে আপনার এই টাকাটা এক মুঠে আপনাকে প্রদান করা হয়, যেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। কি বলা হয়? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডের সূত্রটা হলো এমন যে আপনার থেকে যত পার্সেন্ট, কোম্পানির পক্ষ থেকেও তত পার্সেন্ট কর্তন করে আপনার প্রভিডেন্ট যে ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে সংরক্ষণ করা হবে। দেন সেই ফান্ড দিয়ে কোম্পানি অনেক সময় বিজনেসও করে। বুঝতে পেরেছেন? জি মানে যে আপনাকে প্রফিটটা দিচ্ছে বা আপনি যে কোম্পানির কাছে সংরক্ষণ রাখছেন প্রতি প্রতি মাসে, সেটা যখন 20 বছর 30 বছর পরে আপনি একসাথে পাবেন, তখন দেখা যায় যে আপনার জমা হয়েছে 50,000, কোম্পানি তার সাথে আরো 50,000 টাকা আপনাকে দিয়ে টোটাল গিয়ে আপনাকে 1 লক্ষ টাকা কি করবে? প্রদান করবে। 1 লক্ষ টাকা কি করবে? প্রদান করবে। তো আপনি যখন চাকরি শেষে 10 বছর 20 বছর কাজ করে একটা প্রতিষ্ঠান থেকে যখন চলে আসবেন, ওই যে 10 বছর 20 বছর যে আপনি পরিশ্রম করেছেন, আপনার জীবনের সবচাইতে মূল্যবান সময় কিন্তু সেটা ছিল। জি আপনার জীবনের মূল্যবান সবচেয়ে মূল্যবান সময় ওইটাই ছিল, যে 10 বছর 20 বছর আপনি কাজ করেছেন। 10 বছর 20 বছর একটা প্রতিষ্ঠানে জব করার পরে মানুষের, একজন মানুষ হিসেবে বর্তমান জমানায় কাজের আর এনার্জি থাকে না। কাজের আর কি থাকে না? এনার্জি থাকে না। প্রাইভেট কোম্পানিগুলো তো আপনাকে চুষে নেবে, সরকারি প্রতিষ্ঠানগুলো তো আপনাকে জিমিয়ে জিমিয়ে আপনাকে টাকা দিবে। কিন্তু জিমাইলেও আপনি একটা নিয়মতান্ত্রিক ভাবে চলার অভ্যস্ত ছিলেন, যার কারণে 10 বছর 20 বছর পর যখন আপনি চাকরি থেকে রিটায়ার্ড হবেন, তখন আপনার কাছে আর কোনো চাকরি করার মতো মন মানসিকতা থাকবে না, বা আপনার মূল্যবান সময়গুলো সেখানে নষ্ট হয়ে গেছে, চলে গেছে। এই যে বয়সে আপনার কোনো কাজ করতে মন চায় না, এর মানে হলো আপনি পরিশ্রম যা দেওয়ার দিয়ে ফেলেছেন, এখন কিন্তু আর পরিশ্রম দেওয়ার মতো মন মানসিকতা নেই। এই যে প্রভিডেন্ট ফান্ডটা আপনাকে পে করে, এই সিস্টেমটা হলো এটাই। আপনার থেকেও নিবে, কোম্পানির থেকেও দিবে, দুইটা মিলে সমন্বয়ে আপনাকে একত্রে নির্দিষ্ট একটা ইয়ে আছে, নিয়ম আছে কোম্পানিগুলোর। কোনো কোনো কোম্পানি 5 বছরও দেয়, কোনো কোনো কোম্পানি 10 বছরও দেয়, কোনো কোনো কোম্পানি 20 বছরও দেয়। ওইভাবে আপনাকে প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা কি করতে হবে? বের করতে হবে। যেহেতু আপনি একজন অ্যাকাউন্ট বিভাগের অপারেটর, তো আপনাকে হিসাবগুলো বের করে দিতে হবে। এগুলো সব সূত্রের মাধ্যমে বের করতে হবে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা শোনা যায়? সূত্রের মাধ্যমে। সূত্রের তোরা মাধ্যমে। মারতে পারছিস না। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি স্যালারি শিট 1 থেকেই শুরু করি আপনাদের ক্লাস। স্যালারি শিট 1 এর মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা অংশ। একটা অংশ হলো হোয়াইট, আর একটা অংশ হলো ইয়েলো, তাই না? জি ইয়েলো যেটা, সেটা হলো আমাকে অবশ্যই লিখতে হবে যেটা আমার ফিক্সড, যেটা আমার কি ফিক্সড। যেমন এই শিরোনাম, শিরোনামগুলো কি ফিক্সড। নেম, বেসিক, হাউস রেন্ট, কার রেন্ট, মেডিকেল, টোটাল, এগুলা শব্দগুলো ফিক্স না? জি এই শিরোনামগুলো তো আমাকে লিখতে হবে। আমি যদি কোনো কিছু তৈরি করি, সেই জিনিসটা তৈরি করার জন্য তো অবশ্যই আমাকে শিরোনাম লিখতে হবে আগে, তাই না? তা আমি শিরোনামগুলো লিখে ফেললাম। শিরোনাম লেখার পরে আমি কি করলাম? শিরোনাম রয়ে তথ্যগুলো এন্ট্রি করলাম। কি ধরনের তথ্য? যেমন আমার স্টাফদের নাম, কার কত টাকা মূল বেতন, জি বুঝেছেন? কার কত টাকা মূল হ্যাঁ বেতন। তো এইগুলো আমরা আমরা একবার কম্পোজ করে ফেললে হয়, সেকেন্ড টাইম আর কম্পোজ করার দরকার নাই। নাই। এবার আসেন, এই বেসিক স্যালারির পাশাপাশি কোম্পানি আপনাকে
এক্সট্রা কিছু ভাতা দেয়। সরকারি আইন অনুযায়ী আপনি যেটা ডিরেক্ট পেমেন্টটা নিচ্ছেন, বা আপনার প্রতিষ্ঠান যে আপনাকে ডিরেক্ট একটা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছে, সেই ফিক্সড অ্যামাউন্টের দেওয়ার কোনো নিয়ম নেই। মানে আপনার যে বেতন ধরবেন, সেই বেতনের পাশাপাশি ওই স্টাফের জন্য এক্সট্রা কিছু সুযোগ সুবিধাগুলো দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই জন্য প্রতিষ্ঠানগুলো আপনার বেতন ফিক্সড করে ঠিকই, কিন্তু সেই ফিক্সডটা কিভাবে করে, ঠিক এভাবে। যেমন আপনার যেমন আপনার টোটাল বেতন ধরছে আপনার 21,060 টাকা। উদাহরণস্বরূপ আপনার টোটাল বেতন ধরছে কত, আপনাকে বলছে আপনাকে আমরা 21,060 টাকা দিব, আপনি থাকবেন। আপনি তখন কি বলেন? হ্যাঁ, আমি এগ্রি, আমি এই কাজ করতে চাই এই বেতনে। তো আপনাকে যে 21,060 টাকা দিচ্ছে, এই 21,060 টাকা কিন্তু আপনাকে না ফিক্সড বলেছে, কিন্তু কোম্পানির একটা হিসাব আছে যে তার জন্য বেতন, একটা বেসিক বেতন একটা আছে, যে বেসিক বেতনের সাথে সাথে অতিরিক্ত আরো কিছু ভাতা দেওয়া হয়। টোটালে গিয়ে তার 21,060 টাকা হয়েছে। ওকে, তাহলে এখন দেখেন বেসিক বেতন কত। 15,600। 15 15,600। 15,600। 15,600। এই যে 15,600 টাকা, এইটার সাথে সাথে কোম্পানি কিন্তু আবার এক্সট্রা কিছু ভাতা দেয়। যেমন কোন কোন কোম্পানি আছে যাতায়াত বাবদ 15% দেয়। কিসের 15%? মূল বেতন। যাতায়াত। মূল, বেতনের যেটাকে মূল সাত বেতন মানে হলো বেসিক। কালকে 7 দিন মানে না কি আজকে বেসিক 20% মানে? মূল বেতন। বেসিক মানে কি? মূল বেতন। মূল বেতন, মূল বেতনের 15% আপনাকে যাতায়াত বাবদ বিল দিবে। এখন 15%-এ আপনার স্কেল অনুযায়ী, আপনার স্যালারির যে স্কেলটা আছে, সেই স্কেল অনুযায়ী আপনার 15%-এ কত টাকা হয়, এটাই আপনাকে হিসাব বের করতে হবে। এইভাবে আসেন যাতায়াত বাবদ, একটা হলো, এটা হলো হাউস রেন্ট, মানে থাকার জায়গা। এরপর আসেন কার রেন্ট, মানে হলো আপনি যে যাতায়াত করবেন বাসে করে, টেম্পু করে, সাইকেলে করে, আপনাকে একটা যাতায়াত একটা ইয়ে দিবে। আপনাকে কি দিবে? যাতায়াত ভাড়া। ভাড়া দিবে। যাতায়াত বাবদ দিচ্ছে কত পার্সেন্ট, এখানে লেখা আছে কতটুকু? 12%। 12%। তো উদাহরণস্বরূপ এগুলো আমরা এখানে উদাহরণস্বরূপ লিখে রাখলাম, এটা যে ফিক্সড এমন কিন্তু না। হ্যাঁ, জি। 15% ধরেন আমরা বাসা ভাড়া বাবদ দিলাম। যেমন যার বেতন 15,600 টাকা, ওই লোকটা কিন্তু 50,000 টাকার বাড়ির মধ্যে থাকবে না, থাকবে? না। 50,000 টাকার বাড়ির মধ্যে সে থাকবে না, বরং সে থাকবে হলো 8-10,000 টাকা। সাধারণত 8-10,000 টাকার মধ্যে সে বাড়ি ইয়ে করবে। তো এটার মধ্যে কোম্পানি 8-10, ধরেন 6,000 টাকা, 6,000 টাকার মধ্যে যদি কোম্পানি আপনাকে 2,500 টাকা ভাড়া বাবদ দেয়, আপনার ঘর ভাড়া বাবদ, তাহলে আপনার টাকা সেভ হলো কিনা কিছু? জি। আপনার 6,000-এর মধ্যে যদি কোম্পানি 2,000 টাকা দেয়, তাহলে আপনার ভাড়া লাগতেছে 4,000 টাকা। এতে দেখা গেছে আপনার যে আয়টা বা আপনি যে স্যালারিটা পাচ্ছেন, সেই স্যালারির মধ্যে একটা সাহায্যকারী হিসাবে বলা যায়, সহায়ক হিসাবে, যে আপনাকে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে বাসা ভাড়ার মধ্যে। এভাবে দেখেন, আপনার যে যাতায়াত করেন ডেইলি, আপনার 50 টাকা, 60 টাকা বা 100 টাকা ভাড়া যায়, ওখানের মধ্যে দেখা গেছে কোম্পানি আপনাকে কি করলো, বেসিকের উপর একটা ভাড়া দিল। অথবা আপনার যে আপনার চিকিৎসা, শারীরিক সমস্যা হতেই পারে, যেহেতু আমরা মানুষ, সেক্ষেত্রে শারীরিক সমস্যাগুলোর ট্রিটমেন্টও আছে। এই ট্রিটমেন্ট বাবদও আপনাকে কি দিচ্ছে, একটা অ্যামাউন্ট দিচ্ছে। এই তিনটা অ্যামাউন্টও কিন্তু কোম্পানির সাথে, স্টাফের সাথে স্বার্থ কিন্তু নিহিত। কারণ কোম্পানি যখন তার স্টাফকে একটু ভালো মানের একটা বাসা ভাড়া, যখন তাকে সাপোর্টটা দিবে, তখন স্টাফ চিন্তা করবে যে আমি একটু ভালো মানের বাসাতে থাকি। কারণ সে যদি কোনো মতে বাসাগুলোতে থাকে, বৃষ্টি বাদলের কারণে, গরমের কারণে ঘুম না হয়, সে কিন্তু অফিসের মধ্যে এসে কি করবে, ঝরবে। অফিসের মধ্যে এসে ঝরবে। তো এই অফিসের মধ্যে এসে যাতে সে না ঝরে, সুন্দরভাবে সে যাতে আরাম মতো ঘুমিয়ে শরীরটাকে চাঙ্গা বানায় আমার অফিসে যাতে একদম পুরা পাওয়ারফুল নিয়ে কাজ করে, তাহলে এই জন্য কোম্পানি কিন্তু তাকে বাসা ভাড়া সাপোর্ট দিচ্ছে।
আবার যাতে এমন যাতে না হয় টাকার অভাবের কারণে সে হেঁটে হেঁটে আসতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এই হেঁটে হেঁটে আসার কারণে যাওয়ার কারণে তার শরীরে যে ক্লান্তি, এই ক্লান্তির কারণে দেখা গেছে অফিসের মধ্যে সে ওইভাবে কাজও করতে পারতেছে না, এখানে একটা সাপোর্ট দিচ্ছে। আবার মেডিকেলের কথা বলেন, যে মানুষ অসুস্থতা সুস্থতা ব্যাপার থাকে, যাতে সে টাকার অভাবের কারণে যে চিকিৎসা না করে আছে, অথবা এই চিকিৎসা না করার কারণে শারীরিক ভাবে দুর্বল, এতে দেখা গেছে সে অফিসের কাজ মন মতো করতে পারছে না। তো এই তিনটার সাথে যেমন স্টাফের সম্পর্ক আছে, এই তিনটার সাথে আবার কোম্পানির একটা সম্পর্ক আছে। কোম্পানির স্বার্থ ছাড়া এগুলো কি করে না, ব্যয় করে না বা দেয় না। তাহলে দেখেন কোম্পানিতে টোটালি আপনাকে 21,60 টাকা দিচ্ছে, যেটা কি এই তিনটা এক্সট্রা ভাতা দিয়ে। এই এক্সট্রা ভাতাটা আপনি কিভাবে বের করবেন, এই এক্সট্রা ভাতাটা আপনি কিভাবে বের করবেন? আপনাকে বের করতে হবে হলো 15% দিয়ে। কিসের থেকে? কিসের থেকে 15% হবে? বেসিক থেকে। বেসিক থেকে। বেসিক কোন ঘরে আছে? B2। B2। তাহলে আমরা এখানে টাইপ করব B2। এবার আমাদেরকে দিতে হবে ইনটু, মানে গুণন। B2 ইনটু 15%। পার্সেন্টের চিহ্নটা পাবেন হলো নাম্বার 5 এর মধ্যে। নাম্বার 5 এর মধ্যে এটি পাবেন। এখন দেখেন পার্সেন্ট দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন দিব। আমি যখন এখানে B2 ঘরের মধ্যে যা আছে তার 15% ফলাফল কত হয় এটা নিয়ে আসার জন্য সূত্রটা প্রয়োগ করলাম এবং ইন্টার বাটন প্রেস করলাম, তখন কিন্তু আমার সূত্র অনুযায়ী 2340 টাকা হয়। কত টাকা? 340। 2340 টাকা। আপনি আপনার ক্যালকুলেটর হিসাব করে দেখেন, দেখবেন যে 2340 টাকাই হবে। 15% যদি গুণন দেন তাহলে কত টাকা হবে? 2340। চল্লিশ। তাহলে এখন দেখেন, যদি আপনাকে বলা হয় যাতায়াতের 12% বের করে দাও, তাহলে কিভাবে বের করবেন? বেসিক গুণন 12%, তাহলে আছে তো D2। বলেন। D2। হ্যাঁ, কিন্তু D2। 12%। বেসিক না কি না, বি ডিতে আছে না বি টু বিতে আছে? B2। বি টু দিলাম, তারপর তারপরে কিন্তু আছে 12%। 12% ইন্টার দিলাম। ইন্টার তাহলে 1872 টাকা তার যাতায়াত বাবদ। মেডিকেলটা বলেন। E2 ইকুয়াল টু U2। B2 B2 into 8% ইন্টার। সবাই ক্লিয়ার? জি সবাই ক্লিয়ার হয়েছেন যে জি। ফলাফলটা মূলত এটা থেকে? ফলাফলটা মূলত কি এটা থেকে? এটার সাথে আপনি গুণন দিবেন কত পার্সেন্ট, কোম্পানি আপনাকে বলে দিবে যে আমি আমার স্টাফদেরকে 20% যাতায়াত বাবদ দিই, আমি আমার কোম্পানিতে 10%, 5%, 20%, 15% যাতায়াত বাবদ দিই, আমি আমার স্টাফদেরকে প্রতি মাসে চিকিৎসার জন্য এত পার্সেন্ট দিই। তো এত পার্সেন্ট দিয়ে এত পার্সেন্ট দিয়ে যে বলে, কিসের এত পার্সেন্ট বলে? বেসিকের। বেসিকের। মনে থাকবে এটা, জি বেসিকের 15%, বেসিকের 12%, বেসিকের 8%। এই যে পার্সেন্ট গুলো বলি, এই পার্সেন্ট গুলো হলো চেঞ্জেবল, চেঞ্জ হবে। এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের করে। আমি একটা ফরম্যাট জাস্ট দিয়ে রাখলাম। তাহলে এখন দেখেন আমার এইটা 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 প্লাস এইটা, এই চারটা মিলে আমাকে পেমেন্টটা দিতে হবে। চারটা টোটাল কত হয়েছে এটা আমাকে যোগ করতে হবে না? জি। করতে হবে। তাহলে আমাকে টোটালের মধ্যে এসে এবার আমাকে কি করতে হবে? সমান সমান দিয়ে B2 প্লাস C2 B2 প্লাস C2 প্লাস প্লাস D2 প্লাস প্লাস E2। B2 প্লাস E2 A2 ইন্টার। এই হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সমান সমান দিয়ে সাম। সাম। সাম দেওয়ার পরে শুরু ঘরটা ক্লিক করে ক্লোন দিব এবং শেষ ঘরের মধ্যে ক্লিক করে ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ। ক্লোজ। ব্র্যাকেট কি ক্লোজ। ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে দেখেন দুই ব্র্যাকেটের ভিতরে B2 ক্লোন E2 আছে। B2 ক্লোন E2 মানে হলো এই ঘর থেকে এই ঘরের মধ্যে যা আছে সবগুলোকে কি করো? যোগ করো। তার মানে কি করা? যোগ করা। তার মানে যোগ করা। তাহলে এখন দেখেন আমি কিন্তু এখানে মূলত হাইপেন ব্যবহার করা দরকার ছিল। আমরা সাধারণত কি ব্যবহার করি? হাইপেন। আমরা থেকে যদি বুঝাইতে চাই তাহলে কাউকে আমরা কি করতে হয়? এখানে একটা হাইপেন ব্যবহার করতে হয়।
যেহেতু হাইপেন একটি অপারেটর, যেহেতু হাইপেন একটা কি, অপারেটর। এই অপারেটর নাম কি? মাইনাস। বিয়োগ। বিয়োগ বিয়োগ। মাইনাস অপারেটর, তাই না? জি অর্থাৎ বিয়োগ। তা আমি যদি এখানে মাইনাস দিই, হাইপেন দিই, তখন কিন্তু বি টু ঘরের মধ্যে যা আছে তার থেকে এই টু ঘরটাকে মাইনাস করবে। জি জি। তো এই জন্য আমাকে এক্সেল এর ক্ষেত্রে থেকেটা ক্লোন দিয়ে বুঝাইতে হয়। এক্সেল এর ক্ষেত্রে ক্লোনটা কি দিয়ে বুঝাইতে হয়? থেকে ক্লোন। বললো থেকে। হ্যাঁ। এবার ইন্টার বাটন প্রেস করেন, তাহলে কত হচ্ছে? 21,060। 21,060। তার মানে এই স্টাফের মূল বেতন ছিল 15,600। এটার সাথে সাথে আরো 3টা ভাতা যোগ হয়ে টোটাল আসছে তার 21,060 টাকা। তাহলে যার স্যালারি 15,000 টাকা আর যার স্যালারি 21,000 টাকা, যখন তাকে 15,600 টাকাতে দেওয়া হয়, উদাহরণস্বরূপ 15,600 টাকা তাকে দেওয়া হলো, এই 15,600 টাকার পরে কোম্পানি যদি তাকে এক্সট্রা ভাবে এই টাকাটা দেয়, বলে যে এটা তুমি খরচ করো তোমার পরিবারে, তখন ওই স্টাফ কেমন খুশি লাগবে তার কাছে? মহা খুশি। বুঝতে পারলাম না মনে হয়। মহা খুশি ওই উস্তাদ জি। স্টাফের বেতন হলো 15,600 টাকা। তো এই 15,600 টাকার সাথে যদি কোম্পানি যদি তাকে এই অ্যামাউন্টটা, প্রায় 5,000 টাকার মতো, এই 5,000 টাকার মতো অ্যামাউন্টটা যদি স্টাফের কে দিয়ে বলা হয়, এই নাও 5,000 টাকা তুমি এক্সট্রা তোমার পরিবারে খরচ করো, তখন তার কাছে কি আনন্দটা লাগবে? এই আনন্দটা দেখা যায় না, হয়তো ফিক্সড হওয়ার কারণে। মূলত তার বেতন হলো এইটা, অতিরিক্ত ভাতাগুলো এটা হয়ে সমন্বয়ে টোটাল তার 21,060 টাকা বেতন হয়েছে। একজন স্টাফ যখন 21,060 টাকা বেতন পায়, তখন কিন্তু তার পরিবার নিয়ে সে মোটামুটি চালিয়ে নিতে পারে। পরিবার নিয়ে মোটামুটি কি করতে পারে? চালিয়ে নিতে পারে। এখন দেখেন, আমাদের তো ম্যাজিক টুলটা আমাদের জানাই আছে, তাই না? জি ম্যাজিক টুলের আগে গত ক্লাসে যে অপূর্ণ একটি কমান্ড ছিল সেটা বলতে পারি নাই, যে যোগ করার অপশন 4টা ছিল, তার মধ্যে থেকে আপনাদেরকে বলেছিলাম 3টা। একটা হলো ক্লিক প্লাস, আরেকটা হলো মেনশন করে করে, যেমন B2+, C2+, D2+, তাই না? জি এটা আমরা যোগ করেছি। আরেকটা সিস্টেমে যোগ করেছি ক্লিক প্লাস, ক্লিক করেছে ঘরগুলোতে আর কিবোর্ড থেকে টাইপ করেছি প্লাস। 3rd নাম্বার যে কমান্ডটি শিখেছিলাম সেটা হলো সাম, তাই না? জি। এখন হলো 4র্থ নাম্বার আরেকটা যেটা আছে, ফাইনালি সবচেয়ে পাওয়ারফুল যে কমান্ডটি, সেটির নাম হলো অটো সাম। সাম, অটো অটো সাম। সামের কাজ আমরা শিখেছি, সাম দিয়ে আমরা শুরু ঘর আর শেষ ঘরটাকে মেনশন করি, ফলে ফলাফলটা বের হয়ে যায়, তাই না? জি। আর অটো সামের কাজ হলো আপনি ক্লিক করবেন, মুহূর্তের মধ্যে সে যোগফল টেনে দিবে। মুহূর্তের মধ্যে কি করবে? যোগফল টেনে দিবেন। যেমন আমার এই ঘরের মধ্যে আছে, আমি চাচ্ছি এই 4টা ঘরকে যোগ করতে। এই ঘর থেকে কার্সর পয়েন্ট দেখার পরে এখানে দেখেন ই লেখা আছে, ই, দেখেছেন? জি জি। এটা লোগো লেখা, লোগো আছে এর মতো, পাশে লেখা আছে অটো সাম। আপনি অটো সামের মধ্যে 2বার ক্লিক করবেন, 1, 2, দেখেন চলে আসছে 1, 2, তাহলে কি হবে? চলে আসবে। চলে আসবে। আবার দেখাচ্ছি, আমি এই ঘরের মধ্যে ক্লিক করার পরে অটোসামে 1 ক্লিক, 2nd ক্লিক, 2বার ক্লিক করলাম, দেখেন ফলাফল চলে আসবে। তাহলে আমার কিছু লেখাও লাগলো না, মেনশন করা লাগলো না, ক্লিক করা লাগলো না, অটোমেটিক ভাবেই 2টা ক্লিকে আমি আমার যোগফলগুলো টেনে নিচ্ছি। কি বলেন? জি বুঝছি। জি যেমন ম্যাজিক টুলের মাধ্যমে আমার ফলাফলগুলো বের করে নিতে পারি, ঠিক অটোসামের ম্যাজিকের মাধ্যমে অটোমেটিক ভাবেই মুহূর্তের মধ্যে চোখের পলকে যোগফলগুলো কি করে নিতে পারবো? বের করে নিতে পারবো। এবার আসেন, আমার এই 4টা ঘরকে মার্ক করলাম, 4টা ঘরকে কি করলাম? মার্ক করে। মার্ক। কেননা প্রথম 4টা ঘর আমি সূত্রের মাধ্যমে বের করে আনছি, তাই না? জি। জি এই 4টাকে যখন আমি মার্ক করব, তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কয়টা থাকবে? একটা। ম্যাজিক একটা। পয়েন্ট কয়টা? একটা। একটা।
তো অথচ কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা, কিন্তু যখন আমি মার্ক করলাম তখন কম্পিউটার কিন্তু এটাকে মার্জ করে নিয়েছে অটোভাবে, অর্থাৎ মার্ক করে নিয়েছে একসাথে, যার কারণে একটা টোল আসছে। এবার ধরে সোজা আমি নিচের দিকে টান দিই, দেখেন সবার ফলাফল বের হয়ে গেছে। সবার ফলাফল বের বের হয়ে হয়ে গেছে। বের হয়ে গেছে। তাহলে এই কাজটা করতে আপনার সময় ব্যয় হবে মূলত কোন জায়গাতে? প্রথম লাইনে। প্রথম প্রথম লাইনে। বের কোন করতে লাইনে? প্রথম 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 লাইন। লাইনে। আর কোনটার মধ্যে কি সময় লেগেছে বলেন? এতগুলো কাজ আপনি যদি এরকম ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকেশ বের করে করে কাজ কাজ করতে চান, আপনার না, কাজ করতেও সময় লাগবে, আবার ইয়াও লাগবে, আপনার বোরিংও লাগবে, আবার কাজের ভুল হওয়ার সম্ভাবনাও আছে। থাকবে, তাই না? তো এখন জি, দেখেন কত সুন্দরভাবে আপনি কাজটা করতে পারতেছেন। এখন দেখেন আরেকটা পয়েন্ট, এটা হলো অটোসামতে আপনি দুইবার ক্লিক করলেন যোগফলের জন্য। যদি এমন হয় যে একাধিক কলামের হিসাব একসাথে টানতে চান, একসাথে, যেমন এটা আলাদা এটা আলাদা আমরা টানি না, জি যোগফল যেগুলো সবগুলো, যে আমার টোটাল 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 কত হয়েছে, টোটাল মেডিকেল বাবদ কত টাকা কোম্পানি দিচ্ছে আমাকে, টোটাল যাতায়াত বাবদ কত টাকা দিচ্ছে, রেন্ট কত দিচ্ছে, মূল বেসিক বেসিক কত, এই সবগুলো আমরা নিজে আবার টোটাল টানতে পারি। কিন্তু এখন জানার বিষয় হলো অটোসামে কিন্তু ক্লিক করলে দুবার ক্লিক করতে হয়, তাহলে ফলাফলটা আসে। যদি আপনি অটোসামে দুইবার ক্লিক না করে আপনি ঘরগুলোকে একাধিক ঘরগুলোকে মার্ক করেন, যেমন আমার এই ঘরের টোটাল দরকার, এই ঘরের টোটাল দরকার, এই ঘরের টোটাল দরকার, এই ঘরের টোটাল দরকার, আবার এই ঘরের দরকার, সবগুলো ঘরের নিচে আমি টোটালটা টানতে চাই। এই ক্ষেত্রে আমি কি করব? সবগুলোকে মার্ক করব, এবার অটোসামে ওয়ান ক্লিক করব। কি করব? আনক্লিক। ওয়ান ক্লিক। অটোসামে ওয়ান ক্লিক, একটা ক্লিক করলে কি হয়ে যাবে? ফলাফল সব মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। কি ইন্টারেস্টিং না? জি এইভাবে আপনি একটা স্যালারি শিট ওয়ান নামে যে ফরম্যাটটি আছে ওই ফরম্যাট অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে এভাবে স্যালারি শিট তৈরি করবেন স্টাফদের। এভাবে স্টাফদের স্যালারি শিট কি করবেন? তৈরি করব। তৈরি করবেন। তো এই প্রতিষ্ঠানগুলো হলো ওই প্রতিষ্ঠান যেগুলোতে শুধু স্টাফদেরকে দেয়, কোনো ধরনের মাসিক কাটে না, মানে প্রভিডেন্ট ফান্ডের অপশন নেই। জি প্রভিডেন্ট ফান্ডের কি নাই? অপশন নেই। যেমন আমার প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ডের কোনো অপশন নেই, যে কোনো মধ্যে কেউ চলে যেতে চাইলে চলে যাও, কোনো সমস্যা নেই, কাউকে আটকায় রাখার কোনো সুযোগ নেই। আবার প্রভিডেন্ট ফান্ডের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এগুলো থেকে চাইলেও যেমন বের হওয়া যায় না, আবার ওই প্রতিষ্ঠান চাইলেও আপনাকে মুহূর্তে বের করে দিতে পারবে না। না। কিছু রুলস থাকে, কিছু নিয়ম কানুন থাকে, বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আপনার প্রভিডেন্ট ফান্ড গুলো চালু রেখেছে। আর সাধারণ আমার মতো ছোটখাটো যেসব প্রতিষ্ঠানগুলো আছে ওই সকল প্রতিষ্ঠানগুলোতে কি নেই? এই ধরনের কোনো প্রভিডেন্ট অপশন নেই। কিন্তু নিয়ম অনুযায়ী উচিত, নিয়ম অনুযায়ী কি উচিত। উচিত যে আমার একটা প্রতিষ্ঠানে আমার স্টাফদের এইসব সুযোগ সুবিধাগুলো কি করা, নিশ্চিত করা। আমার যে আমার প্রতিষ্ঠানে একটা লোক আসবে কাজ করার জন্য, এখান থেকে চলে যাওয়ার জন্য না, 2 দিন পরে আমার প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু আসবে না, আসবে না। এই নিয়ত করে আসবে যে আমি এই প্রতিষ্ঠানে করতেছি আমার সাধ্যের মধ্যে, বা আমার এই ইয়ে অনুযায়ী স্কেল অনুযায়ী আমার এই প্রতিষ্ঠান আমাকে যে টাকা দিবে সেটার উপরে আমি সন্তুষ্ট, এই চিন্তা করে আসে। কিন্তু এটা চিন্তা করে না আমি 2 দিন পর চলে যাব, বরং থাকার নিয়ত করে আসে। থাকার নিয়ত করে আসার পরে কেউ কেউ 8-10 বছর থেকে যায়, কিন্তু 8-10 বছর পর যখন এখান থেকে রিটায়ার করবে, সে চলে যাবে, খালি হাতে। অপশন না থাকার কারণে তার কিন্তু ওই খালি ব্যাগ নিয়ে বেরোতে হবে, তাই না? জি কিন্তু 5 বছর এই প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে যখন 10 বছর একটা লোক কাজ করবে, তা আমার উচিত 10টা বছরে কমপক্ষে কি করা, তাকে মিনিমাম একটা সম্মানই দেওয়া। এই সম্মান এটা দেওয়ার জন্য এটা নিশ্চিত করতে হয় আর কি। প্রত্যেক প্রতিষ্ঠানে, আপনার প্রতিষ্ঠানে আপনি করেন, আপনার মাদ্রাসার অনেক স্টাফ আছে, আপনার মাদ্রাসার অনেক স্টাফ আছে, 15 বছর 20 বছর 30 বছর যাবত চাকরি করে স্টক করে, স্টক করছে যে এটার চিকিৎসা ভাতাটাও পর্যন্ত পায় না। জি, সে এটার চিকিৎসার ভাতাটাও পর্যন্ত কি পায় পাই না। না। স্টক তো করছে, যে কয়দিন স্টক করার অবস্থা ছিল ওই কয়দিন
বেতন বন্ধ। ওই কয়েকজনের মানুষের কি বেতন বন্ধ, অথচ আপনার প্রতিষ্ঠানে তিনি খেদমত করছেন, এটা ঠিক আছে, কিন্তু এই লোকটা যদি অন্য জায়গায় খেদমত করতো তাহলে কিন্তু সে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ঠিকই পাইতো। তো অন্য প্রতিষ্ঠানে গেলে সুযোগ সুবিধা যদি পেয়ে থাকে, আপনার প্রতিষ্ঠানে আপনি কেন দিবেন না? তা আপনি না দেওয়ার কারণ হলো কৃপণতা আপনি করলেন। আপনি তো আপনার পকেট থেকে টাকা দিবেন না, প্রতিষ্ঠানের থেকে দিবেন। তো প্রতিষ্ঠান পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে? চোখ ফিরে তাকাইতে হবে। এর জন্য সকল প্রতিষ্ঠানগুলোতে, হোক ছোট প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান হোক, কিন্তু আপনার নিয়ত যদি সহি থাকে যে না, আমি আমার প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ডের অপশনটা চালু রাখবো, চালু রাখলে কি হবে, আমার স্টাফ যখন 5 বছর আমার এখানে কাজ করবে, 5 বছর পরে দেখা গেছে একসাথে সে 20,000 টাকা 25,000 টাকা পাইলে ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারবে। বুঝতে পেরেছেন? ঠিক। প্রতিষ্ঠান আছে, সকলে কি করবেন? এই প্রভিডেন্ট ফান্ডের স্কিমটা চালু করবেন। এবার আসেন প্রভিডেন্ট ফান্ডের নিয়ে যেটা জি করে ফেলেছি আমরা, প্রভিডেন্ট ফান্ডের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে ওই সকল প্রতিষ্ঠানগুলো কিভাবে স্যালারি শিটটা তৈরি করে। স্যালারি শিট যেমন আপনি 1 দেখতে পাচ্ছেন, স্যালারি শিট 2 এর মধ্যে কিন্তু 1 এর প্রায় অংশ পেয়ে যাবেন। অতিরিক্ত শুধুমাত্র 2টা কমান্ড পাবেন। কয়টা? দুইটা, 2টা। প্রভিডেন্ট ফান্ড আর নিট পে। তো হলো পি ফান্ড আর কি নেট পে। মানে আপনি বেসিক বেতন পেয়েছেন, ক্লিয়ার? এটা তো বুঝতে পেরেছেন? বেসিক বেতন তো বুঝতে পেরেছেন নাকি? জি। যেমন আকরামের বেসিক বেতন হলো 15,600 টাকা। আকরামের কি বেসিক বেতন কত, মূল বেতন কত? 15,600। এই আকরাম সাহেবকে 2330 টাকা বাসা ভাড়া বাবদ দিচ্ছে। কত পার্সেন্ট হিসেবে? 15% হিসেবে। এবং 1872 টাকা যাতায়াত বাবদ বিল দিচ্ছে, এবং 1248 টাকা মেডিকেল বাবদ, তার চিকিৎসা বাবদ খরচ দিচ্ছে। টোটাল গিয়ে তিনি পাচ্ছেন 21,060 টাকা। এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি এই পর্যন্ত কিন্তু স্যালারি শিট 1 পর্যন্ত ছিল, তাই না? জি স্যালারি জি শিট 1 এর ক্লাস ছিল এটা। আমি বলেছিলাম স্যালারি শিট 1 থেকে স্যালারি শিট 2 টা একটা আপডেট। কতটুকু আপডেট? এই 2 কলাম আপডেট, আর কিছু না। এই 2 কলাম যদি আপনি বুঝেন তাহলে স্যালারি শিট 2 টা আপনার জন্য সহজ। ক্লিয়ার? জি তাহলে এখন দেখেন এই যে প্রভিডেন্ট ফান্ড, এটাও কিন্তু এই সিস্টেমে বের করতে হয়। এটাও কিন্তু কোন সিস্টেম বের করতে হয়? এগুলো সিস্টেম। অর্থাৎ বাসা ভাড়া, যাতায়াত, মেডিকেল, এগুলো ফলাফলগুলো আমরা যেভাবে বের করেছিলাম, ঠিক প্রভিডেন্ট ফান্ডের 7% দিয়েও আমরা এটা বের করতে পারবো। যেমন একজন আমাকে বলেন এটা আমি কিভাবে বের করবো, বলেন। প্রথম তো B2 ইকুয়াল টু B2, বিটু B2 গুণন ইন্টু 7%। দেখে বলেন, দেখে বলেন, উল্টা পাল্টা বলেন না। 7%। সবাই দেখে বলেন। উনি যে বলতেছে 7% বিটু, এখানে কিন্তু বিটু ইন্টু 7% হবে। জি স্যার। ভালো করে দেখে বলেন। না, এখানে B2 হবে না, G2 হবে স্যার, G2। G2 হবে না, এখানে F2। এখানে কি হবে? F2। F2 কি হবে বলেন, সবাই বলেন। F2। কথা বলেন না কেন? এখানে F2 হবে, কি হবে? F2। F2 হবে। চোখ কান খোলা রেখে বলেন। যে আমার মতে B2 হবে। প্রফিট ফান্ড বলেন বলেন। F2। হ্যাঁ, স্যার বিটুই হবে, যে মূল বেসিক বেতন থেকেই তো এটা প্রফিট হবে। আর আদার্স যেটা বাড়ি ভাড়া ইত্যাদি, এগুলো তো তাকে আদার্স দিতেছি। যারা যেটা ঘুমাচ্ছেন তারা বলেন, যারা ঘুমাচ্ছেন তারা বলেন। B2 হবে। হবে। কেন বিটু হবে এখানে? এখানে হওয়ার কথা হলো F2, আপনি বিটু কেন দিবেন? তো যাই বেসিক থেকে দিব তো এটা। হচ্ছে মূল বেতন।
টু এখানে যে বেসিক বেতন আপনাকে কে বলছে? কে বলবে? ও জি জি ওস্তাদ জি, F2 হবে। কি হবে এখানে? F2 টু হবে। এখানে F2 হবে। সবাই ক্লিয়ার? জি জি উস্তাদ, জি এখন clear। হ্যাঁ, জি যারা ঘুমাচ্ছেন তারা বলেন, যারা ঘুমাচ্ছেন তারা বলেন কি তারা হবে তো এখানে? ঘুমাইছে স্যার। জি স্যার নেওয়ার পরে B2। নেওয়ার শরীফ B2 আর বাকি সব F2। না উস্তাদ জি, আমিও B2। আমরা তো বিটুই বলতেছি স্যার। আমি ওস্তাদ জি F2। এতটা কনফিউজ কেন? এতটা কনফিউজ কেন বলেন? মানে এখানে তো প্রথম বলা হয়েছে যা কিছু সূত্র প্রয়োগ হবে সবকিছু বেসিক নিয়ে, সুযোগ সুবিধা যা হবে, ঈদ বোনাস যা হবে, মাইনাস যা হবে, বেতন কর্তন যা হবে, বেতন প্লাস যা হবে, সব কিছু বেসিক নিয়ে। তাহলে আমার এখানে F2 টা কেন আসবে বলেন? ঠিক কি উস্তাদ? F2 টা কেন হবে জি এখানে? বুঝতে পারছি স্যার, কি হবে এখানে? বিটি B2 হবে। বিটু গুড। এখানে B2 হবে, কারণ হলো এটা তো বেসিক সাথে সম্পর্ক, এটাও জি বেসিকের সাথে সম্পর্ক। আমি তো এখানে টোটাল ছিল আমার, তো আমার টোটালের সাথে তো আমার প্রফিট এন্ড ফান্ডের কোনো সম্পর্ক নেই, কেননা কোম্পানি আপনার থেকে কর্তন করবে বেসিক নিয়ে, কোম্পানি আপনাকে দেবে বেসিক নিয়ে, কোম্পানি যে আপনার মাসিক স্যালারি কাটবে বেসিক নিয়ে, কোম্পানি যে আপনাকে এক্সট্রা আপনার ওভারটাইম দিবে বেসিক নিয়ে, সব কিছু বেসিক নিয়ে। বেসিক হলো মূল বেতন আপনার, বেসিক মানে হলো মূল বেতন। তো আপনার প্রফিট এন্ড ফান্ডের টাকাটা কেন সে টোটাল থেকে কাটবে? কেন টোটাল থেকে কাটবে? এগুলো তো আপনার ভাতা জি ছিল, ভাতা থেকে কেন কাটবে? আপনার মূল বেতন থেকে কাটবে। ক্লিয়ার সবাই? জি জি তাহলে এখন দেখেন, আপনার বাসা ভাড়া বাবদ 2340 টাকা আপনাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি 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 1872 টাকা যাতায়াত, এটা ক্লিয়ার? জি জি মেডিকেল বাবদ, চিকিৎসা বাবদ 1248 টাকা, এটাও ক্লিয়ার? জি জি তাহলে এই চারটা মিলে আমার কি হয়েছে 21,060। টোটাল? জি এই চারটা মিলে আমার টোটাল পাবো 21,060। এটা স্টাফ পাবে, কে পাবে? স্টাফ পাবে। স্টাফ পাবে। এবার আসেন হলো প্রফিট এন্ড ফান্ড। প্রফিট এন্ড ফান্ডে আপনার বেসিকের 7%, 5%, 6% আপনার কোম্পানির কোন রুলসে চলে সেটা আপনাকে বলে দিবে, আপনি সেই অনুযায়ী ফলাফলটা বের করবেন। তাহলে তার থেকে বেতন কর্তন করা হবে 1092 টাকা। কত টাকা বলেন? কত টাকা? 1092 1092 টাকা কি করা হবে? কেটে নেওয়া হবে। কেটে নেওয়া হবে। এখন দেখেন এইটা যদি আপনি কেটে নেওয়া হয়, স্টাফ পাবে এটা, কেটে নেওয়া হবে এটা, তাহলে আর অবশিষ্ট তাকে কত টাকা দিতে হবে এটার জন্য আলাদা একটা ঘর দরকার না? জি এটাই হলো আমার নেট। তাহলে আমি কি এটা থেকে এটাকে প্লাস করব? মাইনাস, কি করব? মাইনাস। মাইনাস এবার বলেন মাইনাসটা করবোটা কিভাবে বলেন? তাহলে ইকুয়াল টু এফ F2 মাইনাস G2। G2 ইন্টার। Good. আমার এটা থেকে মাইনাস যাবে এটা, সুতরাং আমার এই ঘর মাইনাস এই ঘর দিলেই আমার ফলাফলটা চলে আসবে। তাহলে এখন এই মাসে আকরামের বেতন পাবে কত, দিতে হবে কত? 19,968। 19,968 টাকা আকরামকে প্রদান করা হবে। ক্লিয়ার? জি আচ্ছা, মূলত সে পাওনা ছিল কত? 21,060 টাকা। জি এখন এই যে কোম্পানি টাকাটা কর্তন করে রেখে দিল, এটা তার লস না? না, কেন লস না? পরে তো পাবে সব, আর বেশি পাবে। পরে তো পাবে, বরং আরো বেশি। বেশি পাবে। তাহলে এখন দেখেন কেমন বেশি পাবে। আমি জাস্ট একটা সামান্য একটা উদাহরণ দিই আপনাকে। যেমন 1092 টাকা হলো 1 মাসের টাকা। জি এভাবে যদি আপনি ধরেন 5 বছরে, মানে 12 মাস ধরেন, 12 মাসে মানে 1 বছরে 13,100 কত টাকা আসে? 13,104 টাকা। আচ্ছা,
13,104 টাকা যদি হয়, ইন্টু যদি আমি 10 বছর একটা প্রতিষ্ঠান জব করি, আমি 1,31,040 টাকা আমি আমার এই প্রতিষ্ঠানকে দিলাম। কমপক্ষে এই প্রতিষ্ঠান যদি আমাকে কোনো টাকা নাও দেয়, কমপক্ষে আমি এই টাকাটা কিন্তু ঠিকই পাবো। 10 জি বছর পরে যদি আমি 1,31,000 টাকা পাই, আমি কোন একটা কাজে লাগাইতে পারবো। কি বলেন, পারবো কিনা? পারবো। এটার সাথে যদি কোম্পানি আরো 1,31,000 দেয়, তো ফলে দেখা গেছে 2,62,080 টাকা। 2,62,080 টাকা, তাহলে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি 10 বছর মেহনত করে আমার একটা সম্বল হইলো। আমরা বলি না, ওই যে সরকারি চাকরি করলে, রিটায়ার করলে অনেক টাকা কি পাওয়া যায়, পেনশন পাওয়া যায়। পেনশন পাওয়া যায়। এই পেনশনটাই হলো এটা। এই পেনশনটা কি? এইটা। এইটা। ক্লিয়ার সবাই? জি এবার আমি সবগুলোকে একসাথে ফলাফল বের করার জন্য কি করলাম, সিলেক্ট করলাম, পয়েন্টার দিয়ে সোজা নিচের দিকে টান দিব, ব্যাস, ফলাফল বের হয়ে গেল। তো শুধু বোঝার বাকি, কাজ করা সহজ। জি হ্যাঁ, জি জি আপনি নেট পেডে কিন্তু আমি আপনাদেরকে বলি নাই, বলেছি? না বলি নাই। আর এটা তো আপনারা এগুলোর মতোই বের করেছেন। জি শুধুমাত্র যারা ঘুমাচ্ছেন তাদেরকে জাগ্রত করার জন্যই এই একটা খেলা খেললাম। প্যাঁচ লাগাইলেন। হ্যাঁ, একদম মাশাআল্লাহ, প্যাচ যদি না লাগাই, জাযাকাল্লাহ। তাহলে কিন্তু আপনারা জাগ্রত হবেন না। মানে আপনারা যে সচল আছেন, এটা তো আমাকে বুঝতে হবে। জি আর জি বোঝার জন্য মাঝে মধ্যে এরকম কিছু প্যাচ লাগাই, এটার জোরটা আপনারা খুলে দিতে হবে। ক্লিয়ার? জি। উস্তাদ এবার জি আছেন স্যালারি শিট 1ও পারেন, স্যালারি শিট 2ও পারেন। তো চিন্তা করতেছেন কি ব্যাপার, সবই তো পারি। উস্তাদ জি, বলেন। এই নওয়াজ শরীফ ভাই থেকে নয়েজ আসছে একটা মারাত্মক, কাইন্ডলি একটু দেখতেন। রাজ ভাই, হেডফোন লাগানো মনে হয়, সাইলেন্ট করেন, খেয়াল করেন। তাহলে এখন দেখেন, খেয়াল করেন যে আপনি স্যালারি শিট 1 দেখেছেন, বুঝেছেন, সহজ। বুঝার আগ পর্যন্ত কিন্তু চিন্তা করতেছেন এটা কাজ করে কিভাবে, জি এটা করলোটা কিভাবে। কিন্তু যখন বুঝিয়ে দিলাম, তখন চিন্তা করলেন যে এটা তো সহজ, কঠিন তো কিছুই না। আবার স্যালারি শিট 2 এর মধ্যে গিয়ে দেখলেন আমি আপনাদেরকে কিছুই বলি নাই, বরং শিখার মধ্যে ছিল এইটা, এটা তো আপনি পারেনি। সুতরাং এটাও যেটা আপনি বুঝে ফেলেছেন, পুরোটা আপনি বুঝতে পেরেছেন, তাই না? জি এবার আছেন আরেকটু অ্যাডভান্সে আসেন। তো এখন বলবেন যে আরো একটু অ্যাডভান্স কি? এক প্রতিষ্ঠান তো দেয়, আরেক প্রতিষ্ঠান দেয় আবার নেয়, এই দুইটা নয়, তৃতীয় কোনো প্রতিষ্ঠান আছে নাকি? তৃতীয় কোনো প্রতিষ্ঠান আছে নাই। নাকি? হ্যাঁ, তৃতীয় প্রতিষ্ঠান একটা আছে, যে প্রতিষ্ঠানগুলোতে স্যালারি শিট 1ও হতে পারে, স্যালারি শিট 2 হতে পারে। দুইটার মধ্যেই তৃতীয় অপশন গুলো থাকতে পারে, সেটা হলো ওভারটাইম। এটা কি? ওভার টাইম। ওভারটাইম, ওটি যেটাকে বলে। যে এই ওটিটা, এটা কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে আছে যে প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রভিডেন্ট ফান্ড অপশন নেই, কিন্তু ওটির অপশন আছে। ওভারটাইমের কি আছে? অপশন অপশন আছে। তো এই ওভারটাইমটাও তো আপনাকে পে করতে হবে ক্লায়েন্ট, আপনার স্টাফকে, তাই না? এটাও একটা জি হিসাব দরকার। তো এইটা হিসাবটা মূলত বের করা হলো মূল হিসাবটা, মানে হলো টোটাল হিসাবটা এখানে বের করা হয়। আর মূল হিসাবগুলো বের করতে হয় হাজিরা খাতা থেকে। কোত্থেকে? হাজিরা খাতে। হাজিরা খাতা। হাজিরা খাতার একটু পরে যাই, আগে আগে মূল আলোচনা আসি। স্যালারি শিট 1, স্যালারি শিট 2, এই পর্যন্ত, তাই জি না? এই পর্যন্ত হলো স্যালারি শিট 1, তাই তো? জি এই পর্যন্ত হলো স্যালারি শিট 2। জি জি এবার আসলে হলো অতিরিক্ত আছে কয়টা? তিনটা। তিনটা। তিনটার মধ্যে থেকে একটা কিন্তু আপনারা পারেন। জি জি আসেন দুইটা। বাকি দুইটা বুঝি। এখানে লেখা আছে ওভার টাইম। হ্যাঁ এই ওভার টাইমের মধ্যে লেখা আছে 15, 6, 25, 12, 6, 5, 4, এগুলো নাই। এগুলা কি? ঘন্টা। ঘন্টা। এগুলা কি? ঘন্টা। 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 তাহলে আপনি বলবেন যে 15 ঘন্টা, এটা কোথায় পাইলাম? এটা পাইলাম হলো হাজিরা খাতায়। কোথায়? হাজিরা। হাজিরা খাতায়। হাজিরা খাতা। হাজিরা খাতার মধ্যে লেখা থাকে ইন টাইম, আউট টাইম। ইন টাইম, আউট আউট টাইম। টাইম। তো ইন টাইম আর আউট টাইম থেকে বাদ দিলে আপনি
যেমন কোম্পানির মূল ঘন্টা হলো 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 8 ঘন্টা। ঘন্টা। 8 ঘন্টা। এখন সকাল 8টা থেকে বিকাল 5টা অথবা সকাল 10টা থেকে বিকাল 5টা, ধরেন 8 ঘন্টা হলো। এই 8 ঘন্টার পরে ওই লোকটা গেল 8টা বাজে, তাহলে তার ওভার টাইম কয় ঘন্টা হলো? তাহলে 5টা থেকে 8টা, 5 7 8 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আপনি যখন ইন টাইমটা আপনি পাচ্ছেনই, আউট টাইমে জি যখন মাইনাস করবেন তখন কিন্তু ফলাফলটা বের হয়ে যাচ্ছে। জি যেমন তিনি 8টা আসছেন, 5টা বের হওয়ার কথা, 8টা আসছেন 5টায় বের হওয়ার কথা, এখন তিনি বের হয়েছেন কয়টায়? 8টায়। 8টায়। তাহলে 8টায় 8 কত? 16। 8টা 16 থেকে 8টা 12 ঘন্টা। 16 8টা থেকে 8টা কি 12 ঘন্টা। 12 ঘন্টা। মাঝখানে 12 1 ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম বাদ, জি। তাহলে কয় ঘন্টা হয়? 11 ঘন্টা। 11। 11 থেকে যদি 8 ঘন্টা যদি আপনার কোম্পানির টাইম বলেন, তাহলে টাইম থেকে কয় ঘন্টা? 3 কোম্পানি ঘন্টা। টাইম স্যার কত? 3 কয় ঘন্টা। ঘন্টা? 3 ঘন্টা। 3 3 ঘন্টা। ঘন্টা। এই 3 ঘন্টা এইভাবে এখানে আসে। এইভাবে দেখা গেছে প্রত্যেকের যে হাজিরা খাতা আছে সেখান থেকে হিসাবগুলো বের করে কার কয় ঘন্টা হয়েছে সেটা আপনাকে লিখে দিতে হবে। কার জি কয় ঘন্টা হয়েছে সেটা আপনাকে কি করতে হবে? লিখে দিতে হবে। মাস লিখে শেষে দিতে হবে। মাস শেষে। মাস শেষে, এটা তো মাসিক স্যালারি না। জি 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 স্যার। তো এটা এই স্যালারি শিটটা আপনি 1 মাসে একবারই করবেন। তো প্রত্যেকেরটা এখানে লিখে দিবেন যার যে কয় ঘন্টা ঘুম হয়েছে। এখন আসেন, কোম্পানি কিন্তু কারো উপর কোনো বৈষম্য তৈরি করে না। কি তৈরি করে না? বৈষম্য করে না। কি ধরনের বৈষম্য তৈরি করে না? যেমন আপনি হলেন ম্যানেজার, আপনার বেতন হলো 50,000। এখন ওভার টাইমটা শুধু যে ম্যানেজার করবে এমন তো না, সাধারণ স্টাফেরও তো করে, জি তাই না? তো সাধারণ স্টাফও যখন করে তখন এই যে ম্যানেজার ওভার টাইম করে আর ইয়ের ওভার টাইম করে। এখন যদি ম্যানেজারকেও আমি 100 টাকা দিলাম আর ইয়াকেও 100 টাকা দিলাম, কি বলে সাধারণ স্টাফকে, তাহলে ম্যানেজারের সাথে তার ইয়ে কি হয়ে গেল? বৈষম্য হলো। বৈষম্য হলো, কারণ তার পদ অনুযায়ী তার সম্মান দেওয়া হলো না। সবার সাথে কি এক পাল্লা মাপতে গিয়ে তার সম্মান হানি হলো, তার যোগ্যতার হানি হলো, তাই না? তো জি এই জন্য কোম্পানি কি করে? কাউকে অপমান অপদস্থ করে না। কোম্পানি চিন্তা করে যার যার স্কেল অনুযায়ী সে পাবে। যার স্কেল 50,000 সে 500 টাকা পাবে, যার স্কেল 5,000 টাকা সে 50 টাকা পাবে। বুঝেন নাই? তো তাই তো যে হওয়া যে উচিত। স্কেলে যে যে স্কেলে সে স্কেল অনুযায়ী পাবে। এখন সেই স্কেলটা আপনি বের করবেন কিভাবে? সেই জি স্কেলটা আপনি বের করবেন কিভাবে? সেই কিভাবে? স্কেলটা বের করার স্রোত হলো, কোম্পানি সাধারণত মাসকে গণনা করে 26-এ। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান কি করে? 26-এ। 26-এ, মানে হিসাব নিকাশ করতে গেলে 26 হিসাব করে, তার 4টা শুক্রবার মাইনাস করে। আবার কোন কোন প্রতিষ্ঠান আছে মাস যে কয়দিনের সেই কয়দিন অনুযায়ী হিসাব করে, কোন শুক্র শনি নেই। 31-এ মাস তো 31 মাস কাউন্ট করে, 28-এ মাস 28-এ মাস হিসেবে কাউন্ট করে, 28-এ মাস হিসেবে কি করে? কাউন্ট কাউন্ট করে। তো এখন দেখেন, কাউন্ট যেটাই করুক আপনার প্রতিষ্ঠান, আপনি যখন কাজ করবেন তখন তো আপনি জানবেন কয় দিনে কাউন্ট করে, তাই না? আবার আপনি এটাও জানবেন কয় ঘন্টা হিসেবে ডেইলি কাউন্ট করে, 8 ঘন্টা করে না 9 ঘন্টা করে, কয় ঘন্টা হিসেবে কাউন্ট করে সেটাও তো আপনি জানবেন, তাই না? জি তাহলে সেটা জানার পরে আপনি এবার ফলাফলটা বের করবেন কিভাবে? যেমন একটা প্রতিষ্ঠানের 26 দিন হিসাবে ডেইলি 8 ঘন্টা হিসাবে তার বেতন থেকে প্রতি ঘন্টার ফলাফল বের করতে হলে আপনাকে কি করতে হবে? যেমন আপনার বেতন হলো 5,000 বেসিক, আপনার প্রতিষ্ঠানের ডেইলি ঘন্টা হিসাবে 8 ঘন্টা হিসাবে কাউন্ট হয়, এবং আপনার প্রতিষ্ঠানের মাসিক কাউন্ট হয়ে হলো 26 দিন হিসাবে। তাহলে আপনার এই 26 দিন অনুযায়ী ডেইলি 8 ঘন্টা হিসাবে আপনার প্রতি ঘন্টায় স্যালারি কত টাকা পড়ে আমাকে বলেন? স্যার এটা গুণ করে ভাগ করতে হবে। গুণ 8 গুণ 26 করতে হবে কেন? 8 গুণ 26 সমান সমান মানে ভাগ 15,600 বা যেটা স্যালারি থাকবে এটা। আপনারা যেমন
এইটা কথা বলি, 15,600। সবাই জি ক্যালকুলেটর নেন দেখি পারেন কিনা। এই 15,600 কে মাস যদি 26 দিন হয়, 26-এ ভাগ দেন। বলেন। 600 টাকা। হ্যাঁ, 600। সবাই বলেন। ওস্তাদ জি, 15,600-কে 26 দিনে ভাগ করলে হয় 600 টাকা। সবাই বলেন, একজন তো বলছেন। আপনি হাসা কইছেন না মিছা কইছেন, আরেকজন বললে তো আমি বুঝতে পারবো, বিশ্বাস করবো। আর 26 যদি আপনার কথা শুনে যদি আরেকজন শুনে শুনে বলে, তাহলে তো বলবো যে আপনাকে সাপোর্ট দিতেছে। ঠিক। মোবাইল 600 নাই টাকা। আপনাদের, ক্যালকুলেটর নাই। জি পনেরো জি হাজার স্যার। ছয়শ ভাগ দেন 26 দিন হিসেবে, তাহলে প্রতিদিন বেতন কত টাকা পড়ে? 600 টাকা। 600 টাকা স্যার। 600। এই ওহিদ ভাইয়ের সাথে আপনারা একসাথে তাল মিলাইছেন। জি না, হিসাব 600 করেছি। প্লাস আসে, কত টাকা আসে? 600। 600। 600। 600। আমি কি দেখবো 600 আছে কিনা? জি জি। না। 600। দেখেন, আমি B2 ঘরটাকে 26-এ ভাগ দিয়েছি। B2 ভাগ 26। 26। তাহলে আমার B2টা কোন ঘরে আছে? বেসিক, তাই না? জি জি। B2 বেসিক থাকার কারণে আমার ভাগফল বের হয়ে গেছে। এই স্টাফের আকরামের ডেইলি বেতন কত? 600। 600 টাকা। আচ্ছা, তো এইটা আকরামের মূল বেতনটাকে ভাগ দিচ্ছেন দিন হিসাবে, তাই না? জি। 26 দিন হিসাবে। কারণ আপনি যদি ভাগ দেন 26 দিন না দিয়ে যদি দেন, যে দিন যত মাসে গিয়েছে, যেমন ফেব্রুয়ারি গিয়েছে কত তারিখ, 28-এ। তাহলে আমি এখানে 28 দিলাম, তার বেতন কত টাকা পড়লো? 557। 557। যদি বলি যে এই মাস 31-এ মাস 31 দিলাম, তাহলে কত হলো? 503 টাকা। তাহলে দিন যত বেশি যাবে, স্টাফের বেতন কমলো না বাড়লো? কম লোক। বুঝতে পারছেন? জি তো জি। কোন যেসব প্রতিষ্ঠান আপনাকে দেখাইলো, আর যে মাসে যত দিন হবে ওই মাস ওইভাবে হিসাব করো। আপনি যে মনে করেন যে কোম্পানিটা খুব ভালো, জি না। কোম্পানিটা খুব ভালো, যে মাস যতদিন হিসাব, ন্যায্য হিসাব, এটা কিন্তু কি বলে, ন্যায্য বলে, তাই না? জি যে মাস যতদিন, আরে ভাই যে মাস যতদিন সেটা ঠিক আছে, এই যে 4টা শুক্রবার যে বন্ধ, আমাকে যে বন্ধ দিছে, এই বন্ধ তো আমার কোম্পানির, আমি বেতন খাই। কোম্পানি কি খাই? আমি বেতন খাই। 26 দিনের বেতন তো আমি নিই না, পুরো দিন তো নিই, তাই না? জি। হ্যাঁ, আপনি বেতন খান ঠিক আছে, এই সুযোগটা আপনাকে আপনার শরীরটাকে চাঙ্গা করার জন্য ছুটিটা দিয়েছে। কিন্তু আপনার কাউন্ট হবে হলো কি, শুক্রবার থেকে মাইনাস করে আমি যে কয়দিন অফিস করব সেই হিসাবে কাউন্টটা হবে। 26 দিন মাস হিসাব করলে 600 টাকা, কোথায় 503 টাকা আর কোথায় 600 টাকা, প্রায় অনেক টাকা তফাৎ, জি, তাই প্রায় না? 100 টাকা। আচ্ছা, এবার দেখেন 26 ডেইলি, ডেইলি 600 টাকা। এখন ডেইলি 600 টাকায় যদি আপনি 8 ঘন্টা হিসাব ভাগ দেন, তাহলে আমার 26-এর পরে একটা ভাগ চিহ্ন বসাইয়ে আমাকে দিতে হবে 8। এবার ইন্টার দিলে দেখেন ডেইলি ঘন্টা চলে আসছে 75। কত টাকা? 75। 75 টাকা। তাহলে তার স্যালারি প্রতি ঘন্টায় কত টাকা করে পড়ে? 75 টাকা। 75 টাকা করে পড়ে। কত টাকা করে পড়ে? 75। সবাই বলেন। 75। শিওর? জি এবার আসেন, তাহলে এখানে একটা শেখার বাকি আছে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? জি। এটাও ক্লিয়ার, যেহেতু আমরা এটা টাইপ করেছি, এটাও ক্লিয়ার হলাম। তবু আবার দেখাচ্ছি, সমান সমান আমাকে বেসিকটাকে নিতে হবে, ভাগ দিতে হবে যে মাস যে কয়দিন হিসাবে হয়, অথবা আমার প্রতিষ্ঠান কতদিন হিসাবে মাসকে কাউন্ট করে সেই কয়দিন হিসাবে দেবো। যেমন কোম্পানি 26 26। হিসাবে কাউন্ট করলো, ভাগ 8। ভাগ কি? 8। কেন আমি ভাগ 8 দিলাম দেখেন, আমার B2 গড়তে যা আছে সেই হিসাবে 26 দিন ভাগ করলে ডেইলি যা আসে তাকে আবার 8 ভাগ করলে, তাহলে আমার ফলাফলটা বের হবে প্রতি ঘন্টা।
জি আমার প্রতিষ্ঠান 8 দিলাম মানে হলো 8 ঘন্টা হিসেবে কাউন্ট করে। প্রতিষ্ঠান যদি 9 ঘন্টা হিসেবে কাউন্ট করে আপনি 9 ঘন্টা দিবেন। যে 9 আমার ঘন্টা। অফিস 8টা থেকে 5টা, তাহলে কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। 9 ঘন্টা। 9 ঘন্টা, হ্যাঁ। দুপুরে যে 1 ঘন্টা লাঞ্চ টাইম, যেটা কোম্পানি মাইনাস করে নাই, সেটা সব আপনাকে ধরছে। তাহলে আপনার কি আরো লস হলো কিনা? জি 66 টাকা আসলে, কোথায় 75 টাকা, কোথায় 66 টাকা, 10 টাকা করে ঘন্টা। তো 10 টাকা করে ঘন্টা যদি আপনার ইয়ে হয়, এখানে দেখেন 15 ঘন্টা, কত টাকা আপনার লস দেখেন। 150 টাকা। 15 × 10, 150 টাকা। তো 15 ঘন্টায় 10 150 টাকা। টাকা আপনার আপনার জন্য কিন্তু অনেক কিছু, তাই না? জি স্যার, অনেকের তো আছে 100 ঘন্টা হ্যাঁ। তো এইটা দেখেন, 8 দিলাম, তার মানে 8টা কি ঘন্টা, ঘন্টা। মানে আমার ডেইলি কয় ঘন্টা হিসাবে অফিস কাউন্ট হয়। আর 26টা কি মাস, মানে প্রতি মাসে কয় দিন হিসাবে কোম্পানি আমাকে গণনা করে। ওকে। আর B3 কি? বেসিক। বেসিক বেতন। B3 কি? বেসিক। 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 ক্লিয়ার? জি সবাই ক্লিয়ার? জি জি। এবার আসেন নেট পে। নেট পে হবে হলো টোটাল পাওনা আছে স্টাফ এটা, জি মাইনাস যাবে এটা, জি আবার প্লাস হবে এই দুইটা মিলে। জি জি আবার প্লাস হবে কি এই দুইটা। দুইটা মিলে। মানে 1 নাম্বার হলো প্রভিডেন্ট ফান্ড অপশন থাকার কারণে মাইনাস হচ্ছে। যদি জি প্রভিডেন্ট ফান্ডের অপশন না থাকে, শুধুমাত্র ওভারটাইম থাকে, তাহলে কি হবে? আমার এই গড় প্লাস এই ব্র্যাকেটের মধ্যে এই দুইটা গুণন হবে, এতটুকু। জি যেমন দেখেন, সমান সমান F2 প্লাস ব্র্যাকেট H2 ইন্টু I2 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখেন 22,185 টাকা। কত টাকা? 22,000। 22,185 মানে হলো 21,060 প্লাস 15 ঘন্টা ওভারটাইম 75 টাকা করে যে টাকা আসছে, টোটাল মিলে আমার 22,185 টাকা হয়। ক্লিয়ার? জি এখানে কিন্তু এই অপশনটা নাই, জি এই অপশনটা নাই। এটা কি? প্রভিডেন্ট ফান্ড, মানে এটা হলো স্যালারি শিট 1 এর মতো করলাম। এবার স্যালারি শিট 2 এর মতো যদি আপনি করতে চান, তাহলে আপনাকে করতে হবে সমান সমান F2 মাইনাস G2 প্লাস ব্র্যাকেটের মধ্যে এই গড় দুইটাকে গুণন করে দিবেন। এই গড় দুইটাকে কি করে দিতে হবে? গুণন। গুণন। কেন গুণন হবে? যেহেতু ঘন্টা, প্রতি ঘন্টা 75 করে 15 ঘন্টা আমি ওভারটাইম করেছি, দুইটা মিলে ফলাফল যা হবে সেটা যোগ করে এই ঘর থেকে মাইনাস, এই ঘর থেকে অর্থাৎ F2 থেকে G2 ঘর মাইনাস করলে অবশিষ্ট যে টাকা থাকে সেটার সাথে আমার এটার যোগফলটা চলে আসবে। এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন 21,093 টাকা। কত টাকা? 21,93। 21,093 টাকা এই স্টাফ এই মাসে কি পাবে? নিট পে। নেট পে পাবে। এখন দেখেন এই যে নেট পে যে পাবে, তার বেতন ছিল কত? 21,060। 15,600, এবং তার টোটাল বিভিন্ন ধরনের ভাতা দিয়ে টোটাল বেতন হয়েছে 21,060। কোম্পানি আবার তার থেকে 1,092 টাকা পাবে, তাই না? জি আবার এই বেটা কি করলো? ওভারটাইমে করলো। এখন এই বেটা যদি প্রতিদিনই এরকম এভাবে ওভারটাইম করে, অথবা প্রতি মাসে যদি 15 ঘন্টা ওভারটাইম করতে পারে, তাহলে কিন্তু তার আর এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কর্তন করা লাগে না, ওভারটাইমে বিল দিয়ে প্রভিডেন্ট ফান্ডটাকে চুকাইতে পারে, তাই না? জি যেমন এখানে দেখতে পাচ্ছেন 21,060 টাকা, কিন্তু সে নেট পাচ্ছে 21,093 টাকা, মানে আরো বেশি, আরো 63 টাকা বেশি, 33 টাকা বেশি, তাই না? জি তাহলে 33 টাকা বেশিও পাইলো, 1,092 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমাও দিল, মাত্র 15 ঘন্টায়। মাত্র 15 ঘন্টা। প্রতিদিন যদি আধা ঘন্টা করে হিসাব করেন, তাহলে 15 ঘন্টা 1 মাসে চলে আসে, তাই না? জি এখন দেখেন স্যালারি শিট 1 করলেন, স্যালারি শিট 2 করলেন, নওয়াজ শরীফ ভাই, স্যালারি শিট 3 করলেন। দেখেন। এই কোনোটার মধ্যে কি এরকম কোনো বুঝেন নাই বা বোরিং লাগতেছে আপনার কাছে বোঝাটা? আপনার কাছে মনে হচ্ছে যে এটা কেমন, এরকম মনে হচ্ছে কিনা আপনাদের বলেন? জি না ওস্তাদ জি, মজা লাগছে। ক্লিয়ার তো? বুঝতে পারছেন কিনা? মজার জি বিষয় পরে, আগে বুঝতে পারাটা।
যে আপনি বুঝতে পেরেছেন কিনা যে আসলে স্যালারি শিট 1 2 3 এগুলো কোনো ব্যাপারই না, এগুলো সবটা এখন just এই সূত্র, সাধারণ সূত্র। কি সূত্র? সাধারণ সূত্র। সাধারণ সূত্র। এই সাধারণ সূত্রের মাধ্যমে আপনাকে ফলাফলগুলো বের করে আনতেই হবে। ক্লিয়ার? জি। এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি। এটা অ্যাডভান্স সূত্র। যারা ইলেকট্রিসিটি বুঝবেন তারা কিন্তু রেজাল্ট শিট খুব সুন্দরভাবে বের করতে পারবেন। তারা রেজাল্ট শিট খুব সুন্দরভাবে কি করতে পারবেন? বের করতে পারবেন। আগামী ক্লাসে যিনি থাকবেন না, পরবর্তী ক্লাসে রেজাল্ট শিট তিনি কিছুই বুঝবেন না। এর জন্য আগামী ক্লাসে থাকাটা আবশ্যক। যথাসময় সকলে উপস্থিত হয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।